তৃণমূলের ঔদ্ধত্য, অহংকার, চুরি জোচ্চুরি কোন লেভেলে গিয়ে পৌঁছেছে। তারা পরিষ্কার জানতেন যে আমি খুব সমস্যার রুটগুলোকে চেনবার চেষ্টা করি এবং সেই সমস্যা আমায় ফেস করতে হয়েছে, বাকি অন্যান্য মানুষ যেমন ফেস করেছেন। আবাস প্রকল্পে গরিব মানুষের থেকে ঘরগুলোকে লুট করে নিজেদের দলের মধ্যে বিলিয়ে দিয়েছেন। কত গরিব কাঁদছে, সেই চোখের জলের দাম তো পূর্ণ করতে হবে। ওই হিন্দু আর মুসলমানের রক্তটা কিন্তু ওই বিকাশ ভবনের কালো পিচ রাস্তায় লাল দগদগে হয়ে পড়ে রয়েছে এখন। পশ্চিমবঙ্গের মানুষ সেটা জানেন বলেই পরিবর্তনটা করেছেন। সবার আগে কংগ্রাচুলেশনস রুদ্রদা, এত বছরের একটা লড়াই তোমার, সেইখান থেকে আজকে বিজয়ী প্রার্থী হয়ে এসছো তুমি ফুটপুর থেকে জিতে। এর আগেও আমরা তোমার যুদ্ধ দেখেছি, কিভাবে তুমি যুদ্ধ করেছো সবকিছুর জন্য। তো এর জন্য অনেক তোমাকে অসংখ্য কংগ্রাচুলেশনস। তো এখন তোমার ফিলিংস কেমন হচ্ছে? দেখো ফিলিংসটা এটাই হচ্ছে যে অনেক কাজ বাকি। আমরা তো সত্যি তো জানি যে পশ্চিমবঙ্গের মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছেন ভারতীয় জনতা পার্টি এবং ছুঁড়ে ফেলে দিয়েছেন এই অহংকারী লুটের একটা সরকারকে, যে হুমকি ধুমকি সরকার ছিল। মানুষকে শোষণ করেছে, প্রতারণা করেছে, ঠকিয়েছে সব ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, মহিলা সুরক্ষা, নাগরিক সুরক্ষা, সব দিক দিয়ে। আদিবাসী জনজাতি তাদের জল অব্দিও বন্দোবস্ত করে দেয়নি। আমি যখন পুরুলিয়ায় গিয়েছিলাম দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে পাথরের ভেতর থেকে বেরিয়ে আসা জল খাচ্ছেন আদিবাসী মানুষেরা, আর মুখ্যমন্ত্রী সেই আদিবাসীদের হাতে গ্লাভস করে কিভাবে নিয়ে নেচে তাদের বিরাট ভালো আছেন বলে মিথ্যে গুজব ছড়ান। যাই হোক, এই সবকটার বিরুদ্ধে লড়াই করেছি। লড়াই করতে গিয়ে জীবন জীবিকা এই তৃণমূলের হারমাদরা কিভাবে নষ্ট করেছে, গাড়ি বাড়ি বেচতে হয়েছে, মাথা তো নোয়ায়নি। শুধু আমি না, আমার মতো প্রচুর মানুষ রয়েছেন যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। তাদের হয়তো অনেকে চেনেন না, হয়তো পাড়া প্রতিবেশী আর সহযোদ্ধারা চেনেন। তারা হয়তো পরিচিত হবার মতো কোনো জীবিকাতে নেই। তারাও এই লড়াইটা লড়েছেন, আর সেই লড়াইটা কিন্তু প্রত্যক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মানুষ। যে এতদিন ধরে এরা তো মানুষের কথা বলছে, নিজেদের জন্য তো কোনো কিছু চাইছে না। তাহলে যে কথাগুলো বলছে সেগুলোকে আমরা একটু ভেবে দেখব যে বিজেপির এই কর্মীগুলো যারা মার খাচ্ছে, জীবিকা যাচ্ছে, যাদের প্রাণ চলে যাচ্ছে, ইজ্জত চলে যাচ্ছে, 300-র উপরে কার্যকর্তাকে আমাদের খুন করে দেওয়া হয়েছে। সেটা কিন্তু পরিষ্কার গুনছিলেন মানুষ, আর দেখছিলেন যে তৃণমূলের ঔদ্ধত্য, অহংকার, চুরি জোচ্চুরি কোন লেভেলে গিয়ে পৌঁছেছে। ব্যাস এই লড়াইটা এবারে পশ্চিমবঙ্গকে বাঁচাবার ছিল, তাই 92% মতো ভোট। কেউ ছুটির দিন হিসেবে বাড়িতে ঘুমাননি, নিজের ভবিষ্যৎ গড়বার জন্য। এবং এই যে তুমি বললে জীবিকার কথা, আমরা জানি কিছু বছর আগে তোমাকেও তোমার যে জীবিকা, তোমার যে মেইন পেশা, আমরা তোমাকে অভিনেতা হিসেবেই সবার আগে চিনি। তোমরা তুমি আমাদের অভিনেতা দাদা হিসেবেই আমাদের কাছে সবার আগে বিখ্যাত। তো সেই জায়গাতেও তোমাকে একটা বাদ সাধতে হয়েছিল, এবং বর্তমানে সেটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বরাবর এখনো হয়ে চলেছে। দুদিন বাদে বাদে কাউকে না কাউকে হ্যারাস্ট হতে হচ্ছে, বা ব্যান কালচার যেটা, এটা নিয়ে অনেকেই মুখ খুললে সেটা নিয়েও সমস্যা হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে? এই যে পরিবর্তনটা তো এলো আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে পরিবর্তন এসছে, সেটা রাজনৈতিক দিক থেকে তো এলোই, এবং এই যে আমাদের শিল্পের দিক থেকে সেখানে কতটা কি পরিবর্তনের কথা ভাবছো? তুমি তো আমরা আনুমানিক একটা জানতে পেরেছি যে তথ্য সংস্কৃতিটা হয়তো তোমার দপ্তর হতে চলেছে। না, একদম তেমনটা একদমই নয়। সেটা হচ্ছে যে শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ আমার ফিল্ম ইন্ডাস্ট্রি যত শিল্পী রয়েছেন, টেকনিশিয়ানস রয়েছেন, ডিরেক্টর রয়েছেন, প্রডিউসার বা আনুষঙ্গিক প্রচুর মানুষ তো জড়িয়ে, তারা পরিষ্কার জানতেন যে আমি খুব সমস্যার রুটগুলোকে চেনবার চেষ্টা করি এবং সেই সমস্যা আমায় ফেস করতে হয়েছে, বাকি অন্যান্য মানুষ যেমন ফেস করেছেন। তাই প্রত্যেকের যন্ত্রণা আমি বুঝি, এবং যাতে কি করে একসঙ্গে হেলদি পরিবেশে কাজ করা যায়, ওই সমস্যাগুলোকে সমাধান করে সেটাকে নিয়ে গভীরভাবে আমি জানি এবং ভাবি। তো তাই দলমত নির্বিশেষে তারা সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। তারা প্রত্যাশা করছেন যে অন্তত টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি সামলাবার দায়িত্ব দল আমাকে দিক। এবার ভারতীয় জনতা পার্টি শিষ্টাচারের সঙ্গে চলা একটা সাংগঠনিক দল। আমার দলে শুধু আমি নয়, এই সংস্কৃতি জগৎ থেকে আরো বেশ কিছু মানুষই রয়েছেন, তারাও গুণী। এবার দল যে সিদ্ধান্ত নেবেন সেটাই অবশ্যই আমরা মানব। আবেগ এক কথা বলে, কিন্তু যুক্তি তো অনেক সময় অন্য কথা বলে। তো তাই জানি না, তবে যদি দায়িত্ব দেন এই শিল্প সম্পর্কিত কাজের সঙ্গে জড়িয়ে থাকবার,
তবে একটা তৃপ্তি পাওয়া যাবে, আরো গভীরে ঢুকতে আমার দ্রুত সুবিধে হবে সমস্যাগুলোকে সমাধান করবার জন্য। তবু আবার বলছি, পুরোটাই দলের ব্যাপার, দল কি করবে জানি না। তাই আগাম মানুষের কি কি ইচ্ছা রয়েছে সেই ইচ্ছাকে আমি সম্মান জানিয়ে বলছি যে ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক দল এবং তারা অনেক কিছু ভেবে বিচার করে মানুষকে বিভিন্ন রকম দায়িত্ব দেয়। 9 তারিখে শপথ গ্রহণ রয়েছে, অনেক বড় জায়গা লাগবে, দল সিদ্ধান্ত নিচ্ছে কোন জায়গায় করা যায় যেখানে প্রচুর মানুষ আসতে পারেন, কারণ দলমত নির্বিশেষে বিজেপির ওপরে যে ভরসা, সেখানেই কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় পদ্মফুলের চাদর পেতে দিয়েছেন মানুষ ভালোবাসা দিয়ে। অনেক কাজ, অনেক দায়িত্ব, অনেক না হওয়া কাজ, অনেক শোষণ, মানুষের অনেক নাগরিক চাহিদা যা পেলে আজকে হয়তো এই হাহাকারের অবস্থায় আসতে হতো না। এবং অনেক নতুন প্রকল্পও আসছে, প্রচুর প্রচুর, যেগুলোকে ব্লক করে রেখে দেওয়া হয়েছিল। যা যদি এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল যারা সরকারে ছিলেন তারা যদি চালু হতে দিতেন, তাহলে এতদিনে অনেক ব্রিজ হয়ে যেত, রেলপথ অনেক সম্প্রসারিত হতো, অনেক মানুষের কাজ বাড়তো। একদম। আবাস প্রকল্পে গরিব মানুষের থেকে ঘরগুলোকে লুট করে নিজেদের দলের মধ্যে বিলিয়ে দিয়েছেন। কত গরিব কাঁদছে, সেই চোখের জলের দাম তো পূর্ণ করতে হবে। এবং পশ্চিমবঙ্গের মানুষের প্রথম যেটা মানে হাত তাদের থেকে যেটা কাজ চলে চাওয়া, গেছে, পরিযায়ী শ্রমিক, কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে শিল্প গড়তে হবে, শিল্পের পরিবেশটাকে ফিরিয়ে আনতে হবে। অনেক কাজ ভারতীয় জনতা পার্টির যারা রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, তারা সারাক্ষণ ভাবছেন যে আর যাতে পরিযায়ী হতে আমরা না দেখি আমাদের শ্রমিকদের বা আমাদের শিক্ষিত ছেলে মেয়েগুলো যাতে বাবা মায়ের মুখটা ছেড়ে দিয়ে অন্য রাজ্যে পেটের ভাতের জন্য চলে যায়, এটাকে যাতে ক্রমশ কম হতে দেখি, তারপর একটা যেন ঠিক জায়গায় কর্মসংস্থানটা বাড়ে। বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো, বন্ধ হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া হেলথ সেন্টারগুলো, সেগুলো যেন ঠিক হয়। নারী নিরাপত্তার জায়গাটা যেভাবে বঞ্চিত করা হয়েছে সেগুলো যেন ঠিক হয়। মা বোনেদের যেন লাখপতি দিদি প্রকল্পে হাতের কাজ শিখিয়ে, ওই প্রকল্প যেগুলো আটকে রেখে দিয়েছিল তৃণমূল সরকার, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আমার মায়েরা বোনেরা, আদিবাসী জনজাতি, তাদের কাছে 3000 টাকা পৌঁছবে সহায়তার জন্য অ্যাকাউন্টে, এবং তার সঙ্গে সঙ্গে লাখপতি দিদি প্রকল্পে যারা আরো তারা বছরে 1 লাখ টাকা রোজগার করে সংসারে স্বাচ্ছন্দ্য আনতে পারেন, সেই প্রকল্পগুলো শুরু। যুবকদের জন্য কাজ, স্টার্ট আপ বিজনেসের জন্য আর্থিক সহায়তা, তারা যাতে এন্টারপ্রেনার হয়ে গিয়ে নিজেরা নিজেদের কোনো কিছু করতে পারে। বিশ্বকর্মা প্রকল্প, যারা হয়তো ক্ষৌরকার, নাপিত, বা যারা কার্পেন্টার, এরকম প্রচুর জীবিকার মানুষ আছে, ইলেকট্রিশিয়ান, তারা যাতে নিজেদের একটা বড় কিছু করতে পারেন, সেই সব প্রকল্প যা অ্যালাউ করলে জীবনটা পাল্টে যেত। আয়ুষ্মান ভারতের মতো কার্ড, স্বাস্থ্য ব্যবস্থায় যে কার্ডটা বিরাট সুবিধা দেবে সারা ভারতবর্ষ জুড়ে তারা চিকিৎসা করেন, এগুলি যে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে, এই সমস্ত কিছুগুলোকে ওপেন করলেই অনেকটা চাপ মানুষের হৃদয় থেকে, পকেট থেকে লাঘব হবে। সেই দিকেই আমাদের দৃষ্টি, আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব কাজ করছেন, আমাদেরও সেই দায়িত্ব নিয়ে কাজ করার। আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের মানুষকে, আমি ধন্যবাদ জানাবো আমার শিবপুরের মানুষকে। আমার যে মাটি, আমার যে বাড়ি, আমার যে বেড়ে ওঠা, আমার যেখানে ছাত্র রাজনীতি শেখা, সোশ্যাল ওয়ার্ক শেখা যে মানুষগুলোর কাছ থেকে, বা সংস্কৃতি চর্চা শেখা যেখান থেকে, তাই তো আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। শিবপুরের মাটির মানুষেরাই, তারা আমাকে যা শিখেছেন তার জন্য আজ আমি হয়তো এই বাড়িটায় হয়তো বসে রয়েছে। যদিও অন্য বাড়ি এবং গাড়ি আমায় বেচতে হয়েছে, জীবন জীবিকা যেভাবে অবরুদ্ধ করে বন্ধ করে দিয়েছিল তৃণমূল, তা হয়তো সবাই জানেন। অনেক চোখের জল রয়েছে, অনেক অসম্মান রয়েছে, কিন্তু আমাদের মতো বেশ কিছু মানুষ, আমি একা নই, লড়ে দেখিয়ে দিয়েছো। না আমি বললাম আমি শুধু একা নই, অনেকে লড়েছেন। না, তোমার অভিনয় মানে তোমার জীবিকার তরফ থেকেও তো তুমি তো সেটা লড়ে দেখিয়ে দিয়েছো যে ভয়ঙ্কর ক্ষতি করেছে। বোম্বের বড় বড় কাজের হাতছানি ছিল, কিন্তু আমি আমার রাজ্যটাকে খুব ভালোবাসি, মাটিটাকে খুব ভালোবাসি। অনেক বড় বড় অফার ছিল, যেতে ইচ্ছা করেনি আমার নিজের মাটিটা ছেড়ে। মানে পরিবেশটা সুস্থ হোক, সবাই মিলে একটু ভালো থাকুক, তারপর নয় ভাবা যাবে। একটু ইন্টারাপ্ট করছি দাদা, সেটাতে হচ্ছে এই যে তুমি এখন বললে যে সর্বধর্ম সমন্বয়, সব ধর্মের মা বোনেরা, এটাই তো সেকুলারিজমের মানে। ভারতবর্ষে যখন সংবিধান তৈরি হয়েছিল, সনাতন ধর্ম এমন একটা ধর্ম যা আদিতম ধর্ম, প্রাচীনতম ধর্ম, যে সময় অন্য ধর্মের উন্মেষ হয়নি। এটা আমার যুক্তি, কথা, তথ্য নয়, সারা পৃথিবী এটা জানে। বাকি ধর্মগুলো হ্যাঁ সনাতনের পরে তারা এসেছে, বিকশিত হয়েছে, নিজের মতো সুন্দর হয়ে উঠেছে। সনাতনের কোনো লাইনে তো কথা লেখা নেই
যে অন্য ধর্মকে অসম্মান করো বা অস্বীকার করো। কিন্তু কোথাও একটা মানে এই বিজেপির প্রচারের সময় হোক বা পরবর্তীকালে হোক কোথাও একটা উঠে আসছে যে সনাতনী হিন্দুদের মানে হিন্দুরা এগিয়ে আসুন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানে দিকে একটু হেনস্থা। তার পক্ষে তো পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিলেন না। যারা এই রটনাগুলো করেছিলেন তাদের বিরুদ্ধেই তো পশ্চিমবঙ্গের মানুষ ভোটটা দিয়ে ভারতীয় জনতা পার্টিকে জয় মুকুট পরিয়ে দিলেন, তাই না? এই যে তারা এই যে এতগুলো বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানে কাজের অধিকার কার থেকে কেড়ে নেওয়া হয়েছে? কোথাও তো লুটের সরকার তৈরি হয়নি, কোনো বিরোধীরা বলতে পারছেন না। কেন্দ্রের নরেন্দ্র মোদীজির যে সরকার রয়েছে সেখানে একটা প্রকল্প কেউ দেখাতে পেরেছে? বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে যা হিন্দুর জন্য তা মুসলমানের জন্য নয়, কোনো প্রকল্প দেখাতে পেরেছে? বা মুসলমানের জন্য অন্য কোনো ধর্মের জন্য নয়, কেউ দেখাতে পেরেছে? সনাতন ধর্ম বলে বসুধৈব কুটুম্বকম, আমাদের সবাই আত্মীয়। করোনার সময় নরেন্দ্র মোদীজি যেখানে যেখানে ভারতবর্ষ থেকে ভ্যাকসিন পাঠিয়েছেন, ভারতবর্ষের প্রকৃতি অনুযায়ী, আমার এই মাটিটা, আমার দেশের মাটিটার প্রকৃতি অনুযায়ী কে খ্রিশ্চান, কে পার্সি, কে ইহুদি, কে মুসলমান, এটাকে দেখে কি পার্টি? এটাই ভারতবর্ষ। এবার মুসলমান মানুষের একটা অংশ তারা ভুলটা বুঝতে পেরেছেন, তাদেরকে ভুল বোঝানো হয়েছিল, তোমাদের তাড়িয়ে দেওয়া হবে, তোমাদেরকে এখান থেকে ভাগিয়ে দেওয়া হবে। তারা ভয় পেয়েছিলেন, তারা সহজ সরল, অনেকে পড়াশোনা কম করেন, কিন্তু শিক্ষিত মুসলমান সমাজ দেখেছে যে আমাদের ছেলে মেয়েগুলো হিন্দুদের মতোই যারা শিক্ষক হতে চেয়েছিল তাদের চাকরি চুরি করেছিল তৃণমূল। আর যখন তারা চাকরির জন্য হাত জড়ো করতে গেছিল বিকাশ ভবনের সামনে, তখন তাদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল এই তৃণমূল আর তৃণমূলের পুলিশ। ওই হিন্দু আর মুসলমানের রক্তটা কিন্তু ওই বিকাশ ভবনের কালো পিচ রাস্তায় লাল দগদগে হয়ে পড়ে রয়েছে এখনো। তাই হিন্দু আর মুসলমান নিয়ে এই যে বৈরিতার জায়গাটা তৈরি করা, সেটা পরিকল্পিত কথা। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে একটা বিশেষ কমিউনিটিকে আমি যদি বলি 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দিতে পারে, তিনি ছোট করেছেন মুসলমানদের। আমার 30% মুসলমান বন্ধু, তারা শুভেচ্ছা জানিয়েছেন, তারা আমায় ভোট দিয়েছেন। কেন এই মিথ্যে প্রচারটা? এমনটা তো হওয়ার নয়, এমনটা কোনোদিনই হওয়ার তো নয়। সনাতন কখনো পর্যন্ত অন্যকে অবহেলা করতে শেখায় না, অসম্মান করতে শেখায় না। কেন এইটা? কেন এই জেহাদি শক্তিরা তারা পরিষ্কার মা কালীর মূর্তি ভাঙবে, হনুমানজির মূর্তি ভাঙবে, শীতলা মূর্তি ভাঙবে, কনস্ট্যান্ট ভেঙেছে? কেন সনাতনী হয়ে বেশ কিছু মানুষ চুপ করেছিলেন? স্বধর্মের প্রীতি, অন্য ধর্মের সম্প্রীতি, এটাই সেকুলারিজম। হিন্দু ধর্ম অস্বীকার করো, হিন্দু ধর্মকে অপমান করো, এটাই শিক্ষা। আর অন্য 30%-এর ধর্ম বা 10%-এর ধর্ম, তাকে তেল দিয়ে আমি ভোট পাবো, এটা তো বেসিক্যালি তাদের ছোট করা। সেইখান থেকে মুসলমান ভাইরা কিন্তু বেরিয়ে এসেছে। এবং যেখানে বলা হচ্ছে মানে দিল্লি থেকে বলা হচ্ছে বা তোমাদের দলের যারা প্রতিনিধি ছিলেন তারা বারবার করে বলছেন কোন রকম দাঙ্গা হাঙ্গামা যেন না করা হয়, সুষ্ঠুভাবে থাকা হয়। তারপরে বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি দলীয় একটা যেটা চলছে দাঙ্গা হাঙ্গামা, এই তেমন কোনো কিছুই হচ্ছে না। যদি তৃণমূল জিততো আপনি আমার ইন্টারভিউ নিতে পারতেন না, আমার মাংসগুলো কুচো কুচো করতে হয়ে ড্রেনের পাশে পড়ে থাকতো, আপনি অস্বীকার করতে পারবেন না, এ সবাই জান। দেখুন এই গন্ডগোল যা হচ্ছে তা অনভিপ্রেত প্রত্যেকটা মুহূর্তেই আমাদের দলের লোকজন বলছেন, কিন্তু মুশকিলের জায়গা হচ্ছে যে মানুষকে তৃণমূল লুট করেছে, ঠকিয়েছে, মেরেছে, তিনি হয়তো কোনো রাজনীতিই করেন না, বিজেপি বাদ দিন, তাদের আপনি কন্ট্রোল করবেন কি করে? যাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি ধুমকি দিয়ে এসেছে, যাদের ভোট দিতে দেয়নি, বাড়ি থেকে বেরোতে দেয়নি, তারা কেউ বিজেপি করতো না, অন্য কোনো দলও করতো না, তারা নিরপেক্ষ ছিল, তাদের ভোটটাকে আটকাতে গিয়েছিল এরা। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং আমাদের জওয়ানদের, যারা শান্তির ভোট পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম হতে দিল, খুন জখম বোমবাজি ছাড়া। কোথায় হয়েছে? আলোচিত হচ্ছে তো এই ক্ষেত্রে। তাই যারা কনস্ট্যান্ট সনাতনকে আক্রমণ করেছেন, সনাতনকে ছোট করেছেন, মূর্তি ভেঙেছেন, সেই দিন কেন শিক্ষিত সনাতনীরা ঘুমিয়েছিলেন, চুপ করেছিলেন? তাদের প্রশ্ন। যারা সনাতনকে অপমান করেন, দেশকে টুকরে টুকরে হওয়ার কথা বলে শিক্ষিত ভাবেন, তারা যে ভুল ছিলেন তা মানুষ ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে তোমরাই নির্বোধ, আমরা নই। দাদা তোমার কাছে খবর এসছে কিনা আমরা জানি না, এই মুহূর্তে ইনফাতে 144 ধারা, সেটা 144 ধারা জারি করা হয়েছে এবং গতকাল থেকে ইনফাতে একটা বিশাল অশান্তি সৃষ্টি হয়েছিল। প্রযোজক এবং ইনফা যারা এখন যারা পরিচালনা করছিলেন, শাসক দলের কথাবার্তা শুনে তারাই তো আসল অশান্তি সৃষ্টি করেছিলেন পশ্চিমবঙ্গে। যে কারণে যেখানে বছরে 140টা সিনেমা হতো, সবকটা কাজ চলে গিয়ে মাত্র 30-35টা সিনেমা হয়। কত শতাংশ কাজ কমে যাওয়া, কত শতাংশ টেকনিশিয়ানস আর শিল্পীরা কাজ হারিয়েছিল। কার জন্য? এই অরাজকতার পরিবেশটা ছিল বলে। ইম্পা যারা চালাতেন তারা তো রাজনৈতিক মানুষ নয়, কিন্তু রাজনৈতিক মানুষেরা তাদের পরিচালনা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। যোগ্যকে অযোগ্য বলে ব্যান করে দেওয়া, কারণ তিনি সত্যি কথা বলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তথ্য সংস্কৃতি মন্ত্রী হয়ে গিয়ে তিনি কিচ্ছুটি করেননি। তিনি চোখের সামনে দেখেছিলেন 140টা সিনেমা হতো, এতগুলো মানুষ কাজ করতেন। সেই কাজ তৃণমূলের চাপিয়ে দেওয়ার নিয়ম নীতি অদ্ভুত, যা ভারতবর্ষের কোথাও নেই। তার জন্য যে 30টা সিনেমা তৈরি হচ্ছে, কে কি কাজ করবে, কে কবে সিনেমা রিলিজ করবে, কে অভিনয় করবে কে করবে না ঠিক করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে মানে সংস্কৃতির জায়গাটাকে নিজে দেখবার পর তার নির্দেশে পুরো টলিউডে যারা যারা মতব্বরি করেছেন তার নির্দেশে করেছে। আজকে ইম্পার মতো গুরুত্বপূর্ণ জায়গাকে তারা কলুষিত করেছে। ইম্পা দিয়ে আমারই ছবি তো ব্যান করে দেওয়া হয়েছিল, দ্য একাডেমি অফ ফাইন আর্টস। এই ইম্পা থেকেই তো হয়েছিল সেটা, এবং সেটা নিয়েও অনেক কথা উঠছে এখন। তার মানে কেন উঠবে না? তারাই তো করেছিলেন এই অন্যায়টা, শুধু আমার ছবির সঙ্গে নয়, বহু মানুষের ছবির সঙ্গে তারা করেছে। কার নির্দেশে করেছে? শাসক দলের নির্দেশে করেছে। তো ফলত এই অশান্তির বাতাবরণ তো তারাই তৈরি করে দিয়েছিলেন। মানুষের কাছে তো কৈফিয়ত তাদের দিতে হবেই। ইন্ডাস্ট্রিটাকে রুগ্ন ইন্ডাস্ট্রি বানিয়ে দিয়েছেন তো পরিষ্কার এই তৃণমূল আর তাদের মাতব্বররা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই ঠিক করতে পারতেন, তিনি করেননি। পাশে শিল্পী রেখে ছবি তুলিয়ে শুভ্রতার চমকের মতো নিজে ভোট টানবার চেষ্টা করেছেন। আমি বহু শিল্পীকে জানি যারা তৃণমূলের চুরি জোচ্চুরি অন্যায় পছন্দ করেন না, কিন্তু পেট জীবন জীবিকা পরিবারকে বাঁচাবার জন্য তৃণমূল সাজবার অভিনয় করেছিলেন। এবার সেটাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে এই যে যারা তারকা প্রার্থীও ছিলেন, যেরকম রাজদা বা রাজার সাথে যেটা হয়েছে মানে ভোটের রেজাল্টের পরে যেটা কাদা ছোঁড়া, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তবে রাজকে কাদা ছোঁড়া হয়নি। রাজ নিজের গুণে গুণী, একজন গুণী পরিচালক। কিন্তু রাজ যে লুটেরা দলের জামাটা পরেছিল, মানুষের রাগ ছিল যে আপনি এই জামাটা পরবেন কেন? আপনি তো চোর নন, কেন আপনি চোরেদের পক্ষে প্রার্থী হবেন? যাতে আরো চুরি হয় পশ্চিমবঙ্গের মানুষের সবটা, সেই রাগটা রাজের জামার উপরে গেছে। রাজকে তারা কেউ মারতে চায়নি এই কাদাটা। এবং এই যে যারা তারকা প্রার্থী ছিলেন বা যারা তারকা মানে যারা প্রচার করেছেন তৃণমূলের হয়ে বা জীবন জীবিকাকে বাঁচাবার জন্য, বাঁচানোর জন্য, তারা কেউই চোর, তারা কেউ চোর জোচ্চোর নয়, তারা কেউ চোর জোচ্চোর নয়। আবার বললাম, তারা জীবন জীবিকা বাঁচাবার জন্য কি করবেন আপনি? আপনি তৃণমূলের কথা না শুনলে আপনার বাড়িতে পুলিশ যাবে, নয় ক্রিমিনাল আপনাকে মারবে। আপনার বৃদ্ধ বাবা মা আছে, বউ আছে, বাচ্চা আছে, স্বামী আছে, তারা লাশ হয়ে পড়ে থাকবে। কি করবেন আপনি? তাই আমি তাদের কাউকে দোষ দিই না। এক বছর আমরা যেটা দেখেছি যে শাসক দলের মানে দাস্যতা স্বীকার না করলে কাজ করা খুব মুশকিল হয়ে পড়েছিল। তো এখন তো পরিবর্তন হলো, তো আশা করছি এই আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি, ভারতীয় জনতা পার্টি সেইভাবেই চলে। ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের যতগুলো রাজ্যে রয়েছে কোথাও এই ঘটনা ঘটে? কেউ অন্য রাজনৈতিক দল পরে বলে কাজ পায় না, বেকার ভিখারির অবস্থা হয়েছে কোথাও রয়েছে? কোথাও নেই। বামেরা, কংগ্রেস এবং তৃণমূল এই মিথ্যেটাকে ছড়িয়েছিল। আর মানুষের কাছে ইন্টারনেট আছে, ইউটিউব রয়েছে, ঘেটেছে, দেখে নিয়েছে যে কোথাও কোনো কিছু এরকম হয় না, তাই পাল্টে দিয়েছেন। তাই যারা এগুলো প্রচার করতেন, যে প্রশ্ন আপনি করছেন, আপনিও এই প্রচারের প্রতারণার শিকার। ভাবনা পাল্টা, কোনো জায়গায় কোনো কিছুর জায়গা হয় না। এই যে বলেছিল বাঙালিকে মাছ খেতে দেবো না, কি অসভ্য ধরনের কথাবার্তা। মাছ মাংস প্রকাশ্যে কোনো কোনো জায়গায় কাটলে যারা দুর্বল চিত্ত তাদের অসুবিধা হয়। তাই পশ্চিমবঙ্গ সরকারেরই সালকুলার রয়েছে নিজে যে এখানে মাংস কাটা যাবে না। সেটা যখন বিজেপি শাসিত রাজ্যে একই সার্কুলার যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্পোরেশন বিভিন্ন জায়গায় টাঙিয়েছে, তখন সমস্যা হয়নি। যখনই বিজেপি শাসিত রাজ্যেও বললেন যে মাংস এইভাবে কাটবে না, রক্ত দেখে প্রচুর নিরামিষাসী মানুষ আছেন, প্রচুর বাচ্চা আছে, মহিলা আছে, তাদের একটু রক্ত দেখলে ভয় হয়, তখন সেটাকে বিচ্ছিরিভাবে অন্য প্রচার করা শুরু করলো। মানুষ হাসলো, তার বিরুদ্ধেই মানুষ ভোটটা দিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। তো এত কিছুর পরে রুদ্রদা আবারও বলবো, বিজেপি এসছে, পরিবর্তন এসছে, মানে পশ্চিমবঙ্গের বুকে যোগ্যরা কাজ করবে। সাদা খাতা জমা দেওয়া, তৃণমূলকে ঘুষ দেওয়া, ভরসা এসেছে, ভরসা পেয়েছি আমরা সবাই। সেটা আমাদের তারকারা বলুন, মানে সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষও আজকে আপনাদেরকে ভালোবাসা দিয়ে সেই জায়গায় আজকে নিয়ে এসেছে। এবং এত মানুষের ভালোবাসা তোমরা পেয়েছো। আমরা আশা করব ভারতীয় জনতা পার্টির সেই ফুলফিলমেন্ট যেগুলো রয়েছে, যে যে আপনাদের কমিটমেন্ট গুলো রয়েছে দর্শকদের প্রতি, আমাদের সাধারণ মানুষের প্রতি, সেটা নিশ্চয়ই আমরা মানে ইন ফিউচার দেখতে পাবো বিজেপি গভর্নমেন্টের কাছ থেকে। দেখুন, ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে যেখানে রয়েছেন, দল মত ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি প্রকল্প প্রত্যেকটি মানুষের জন্য তারা নিবেদন করে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেটা ঘটতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ সেটা জানেন বলেই পরিবর্তনটা করেছেন। যাদবপুরের আমি একটি ছেলের ইন্টারভিউ দেখছিলাম, সেটা অসাধারণ কথা বলে দিয়েছে অল্প কথায়, যে কেন পরিযায়ী শ্রমিক হতে হবে, কাজের সন্ধানে আমি বিজেপি শাসিত রাজ্যে যেতে হবে, কেন আমাকে চাকরি বাকরি করতে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে যেতে হবে। তাহলে চাকরি পেতে গিয়ে বা শ্রমিক হতে গিয়ে, পেট ভরতে গিয়ে যদি বিজেপি শাসিত রাজ্যে যেতেই হয়,
তাই আমি আমার বাড়ির এলাকাটাকে বিজেপি শাসিত রাজ্য বানাবো এই পশ্চিমবঙ্গকে, যাতে আমায় কোথাও না যেতে হয়। তারাই পাল্টে দিয়েছে। বাকি অন্য রাজ্যের মতো বিকশিত পশ্চিমবঙ্গ হোক, সেটাই আমরা চাই। প্রত্যেকটি মানুষ যেন শান্তিতে তার ধর্মাচরণ করতে পারেন, সেই পরিবেশ আবার যাতে ফিরে আসুক, এটা আমরা চাই। কোনো জেহাদি শক্তি যাতে মানবতা বিরোধী কাজ না করতে পারে, সেটাই আমরা চাই। পেটে ভাত আর হাতে কাজ আসুক সবার জন্য, সেটাই আমরা চাই। অসংখ্য ধন্যবাদ দাদা, অনেক অভিনন্দন আপনাকেও এবং আপনার দলকেও আমাদের তরফ থেকে, এবং দর্শকদের জন্য যদি কিছু বলেন সেটা। চলুন সবাই মিলে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ি। আর যারা ভুল বুঝিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিকে নিয়ে, তাদের যে আপনারা ভুল বুঝিয়ে দিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম।